৭১ ও ২৪ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনীতির মাঠে নাগরিক পার্টি, একসাথে গণপরিষদ ও জাতীয় নির্বাচন করার দাবি। জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। নির্বাচন কমিশনের হাতে এনআইডি সেবা রাখার পক্ষে সিইসি, জাতীয় সম্পদ হিসেবে একক নিয়ন্ত্রণে থাকা উচিত নয় মন্তব্য গভর্নর। ডাক্তার অনুমতি দিলেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, অসুস্থ মহাসচিবকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস। দেশে মব জাস্টিসের সুযোগ নেই, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সৈয়দা রেজওয়ানা, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সিআর আবরার। আওয়ামী আমলে গুমের শিকার ৩৩০ জনের বেঁচে ফেরার সম্ভাবনা কম, জানালেন কমিশন চেয়ারম্যান। ব্যক্তির দায় বাহিনীকে দিতে চান না বিচারপতি মইনুল। চট্টগ্রামের সাতকানিয়ায় পিটুনিতে ২ জন নিহতের ঘটনা নিয়ে ধোঁয়াশা, হবিগঞ্জের লাখায়ে আজও ২ গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ। জাতীয় স্মৃতিসৌধে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে রায়ের বাজারে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতারা। নতুন প্রজাতন্ত্র গড়ার প্রত্যয় জানিয়ে জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে করার দাবি তোলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন না করার হুঁশিয়ারি দেন দলের মুখ্য সংগঠকরা। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু এনসিপির সাংগঠনিক কার্যক্রম। সকাল ৮টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। নাহিদ ইসলাম জানান, নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবিও জানাবেন। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত ১৫ বছরে নানা ধরনের জুলুম করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। স্মৃতিসৌধ থেকে রায়ের বাজার কবরস্থানে যান এনসিপি নেতারা। সেখানে জুলাই আন্দোলনে শহীদদের গোপনে কবর দেয়া হয়েছিল। আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চাই এনসিপি। আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। শহীদ পরিবারের সদস্যরাও কবর জিয়ারত করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। জুলাই বাসার তো বের হয়েছে, আর ফিরে নাই ভাই, লাস্টও ফিরে নাই, কি বলবো বলেন। ১১৪টা কবরের মধ্যে আমার ভাইয়ের কবর কোন একটা আজও জানি না। এনসিপির মুখ্য সংগঠকরা শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা মুখে না আনার হুঁশিয়ারি দেন। ওনাদের কাছে আসলে আমরা কি উত্তর দেব? উনি তো বিচার পায় নাই, তো উনি ওনার সন্তানের লাশটা কই আছে যে উনি বছর শেষে একবার আসবে, ওইটাও তো আমরা দেখাইতে পারি না। এটা তো আমাদের ব্যর্থতা, এটা তো আমাদের ব্যর্থতা। উনি কই যাবে? খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করে চলায় দলের মূল লক্ষ্য, জানান এনসিপি নেতারা। এগুলো কখনোই দেখা উচিত না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
এনআইডি সেবা নির্বাচন কমিশনের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন সিসিএএমএম নাসির উদ্দিন। বলেন, ইসির হাতে এনআইডি না থাকলে কমিশনের কাজ বিঘ্নিত হবে। এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশ 2025 এবং সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে আওয়ামী লীগ সরকার 2023 সালে জাতীয় পরিচয় নিবন্ধন আইন করে। ক্ষমতার পালাবদলের পর তা বাতিল চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন সচিবালয়। পরবর্তীতে রহিত করা হয় এই আইনটি। সম্প্রতি এনআইডি সেবা সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশনে ন্যস্ত করতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ 2025-এর খসড়া সংশ্লিষ্টদের সাথে আলোচনা পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তারা সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির কর্তৃত্ব প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে সিইসির কাছে মৌখিকভাবে উদ্বেগ জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এটা ইলেকশন কমিশনের জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে এবং এরপর এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। এটা কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। সিইসি জানিয়েছেন এনআইডি সেবা অন্য কমিশনের কাছে গেলে কাজে বিঘ্ন আসবে। ভোটার নিবন্ধন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সবকিছু বিবেচনায় নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে আশা করেন তিনি। যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে, মাঠে আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছে, এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না, কারণ সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে এনআইডিকে জাতীয় সম্পদ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন এটি নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না। এনআইডি ইজ এ ন্যাশনাল অ্যাসেট। ইট ইজ নো লঙ্গার an election asset, election commission sampod. There is no monopoly of any single organization. It shall not go back to also the home affairs. No, it is not a security instrument also. লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো সময়ের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের চিকিৎসকরা যখন অনুমতি দেবেন তখনই তিনি দেশে ফিরবেন। যুক্তরাজ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। বলেন, নিয়মিতভাবে বাসায় গিয়ে খালেদা জিয়াকে সেবা দিচ্ছেন বিদেশি চিকিৎসকরা। পরিবারের সদস্যদের সঙ্গে থাকায় মানসিকভাবে আগের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন। 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নানান রোগে আক্রান্ত 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ার পর হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি গিয়েছিলেন দ্য লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসক জন প্যাট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রস নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নেন তিনি। 17 দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছেলে তারেক রহমানের নর্থ লন্ডনের কিংস্টনের বাসায় যান খালেদা জিয়া। সেখানেই বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিতভাবে হোম ভিজিটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা দিচ্ছেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই, এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় 7 বছরের বেশি সময় পর চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে পরিবারের সান্নিধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বড় ছেলে তারেক রহমান, 2 পুত্রবধূ আর নাতনিদের সঙ্গে একান্তে সময় কাটানোর এই সুযোগ খালেদা জিয়ার সুস্থতাকে আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে বলে জানান ডক্টর জাহিদ। তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে
এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। যে কোনো সময়ের তুলনায় সুস্থ আছেন জানিয়ে ডাক্তার জাহিদ জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ছাড়পত্র মিললেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য, তখনই উনি বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়। খালেদা জিয়ার সফর সঙ্গী হয়ে যারা যুক্তরাজ্যে গিয়েছিলেন তাদের কয়েকজন ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন পিছিয়ে দিতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান তিনি। সেখান থেকে বের হয়েই সাংবাদিকদের এসব বলেন মির্জা আব্বাস। বলেন, নির্বাচন পেছাতে কোনো অজুহাত মানা হবে না। নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তাদের চিন্তা চেতনা বাস্তবায়ন করলে কোনো অসুবিধা নেই। এ সময় অসুস্থ মির্জা ফখরুলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হচ্ছেন ডক্টর CR আবরার। আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন তিনি। বিকেলে উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পিএসসির মাধ্যমে বাড়তি 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় রিজওয়ানা হাসান বলেন, সৌদি আরামকো বাজার মূল্যের কমে বাংলাদেশকে LNG দিতে সম্মত হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। জানান, উপদেষ্টা পরিষদের গৃহীত সিদ্ধান্ত নিয়ে একটি রিভিউ হয়েছে যাতে বাস্তবায়নের হার 68.16%। পিএসসির মাধ্যমে 3493 জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান, যেখানে আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজওয়ানা হাসান জানান, বাণিজ্য উপদেষ্টা কিছুদিন আগে সৌদি আরব গিয়ে আরামকো কোম্পানির সাথে আলোচনা করেন। তারা বাজার মূল্যের চেয়ে কমে বাংলাদেশকে LNG সরবরাহ করতে সম্মত হয়েছে। একটি বিশেষ পরিবারের নামে বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম ছিল। সভায় তেমনই দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বিশেষ পরিবারের সদস্যদের নামকরণ করা হয়েছিল। তো আমরা আজকেও ওই ধারাবাহিকতায় এরকম দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেয়া। আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে, তাদের সাথে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে LNG সরবরাহে সম্মত হয়েছে। রিজওয়ানা হাসান বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের স্কুলে ভর্তি করানো এককালীন সুবিধার অন্তর্ভুক্ত। সেটি কোনোভাবেই কোটা নয়। দেশে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর সুযোগ নেই বলেও জানান তিনি। 12,500 মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে, শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার বেলা 11টায় বঙ্গভবনে শপথ নেবেন ডক্টর CR আবরার। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন CR আবরার। আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। কালকে 11টার সময় শপথ বঙ্গভবনে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। বলেন, তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য গুম খুনে জড়িত থাকলে তা ফৌজদারি অপরাধ উল্লেখ করে পুরো বাহিনীকে দোষারোপ না করার পরামর্শ দিয়েছেন তিনি। আগামী ডিসেম্বর নাগাদ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছে কমিশন।
আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুমের ঘটনা তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনতে গেল বছর একটি স্বাধীন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনাগুলো নিয়ে কাজ করছে তারা। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে কমিশন জানায়, এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 1752টি। এর মধ্যে প্রায় 1000টির কাগজপত্র যাচাই বাছাই হয়েছে। একই সাথে নিখোঁজ 330 জনের ব্যাপারেও অনুসন্ধান চলমান। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। আমরা দেখতেছি, রিলেট করতেছি, ক্রস চেক করতেছি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম না। কমিশন প্রধান জানান, আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেই গোপন বন্দিশালার সন্ধান পেয়েছেন তারা। তবে ব্যক্তির অপরাধের দায় বাহিনীকে দেয়া সমীচীন নয়। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। তবে কতটা স্বাধীনভাবে কাজ করছে কমিশন, সে প্রশ্নের জবাব দিয়েছেন অন্যতম সদস্য নাবিলা ইদ্রিস। এখন যারা এই বিচার কার্যে বাধা প্রদান করছেন, অর্থাৎ ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফ প্যাসেজ দিচ্ছেন, তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এবং তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। একটা নতুন জেনারেশন অফ ক্রিমিনালস তৈরি হচ্ছে। এটার দায়ভার পরে নেওয়াটা কিন্তু কঠিন হবে। আমাদের আহ্বান থাকবে যে আইনটা আইনের পথে চলতে দেন। ভারতের বিভিন্ন কারাগারে গত 2-2.5 বছরে আটক 1067 জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পেয়েছে কমিশন। সেখানে গুম হওয়া কোনো ব্যক্তি আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সাতকানিয়ায় এলাকাবাসীর পিটুনিতে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। এক পক্ষের দাবি, ডাকাতি করতে এসে 2 জন গণপিটুনিতে নিহত হয়েছে। অপর পক্ষের দাবি, পরিকল্পিতভাবে 2 জনকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে অটোরিকশা নিয়ে চট্টগ্রাম সাতকানিয়ার ছনখোলা চূড়ামণি গ্রামে যায় কয়েকজন। অপরিচিত লোকজনদের ঘোরাফেরা দেখে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে তাদেরকে ঘিরে ফেলে গ্রামবাসী। এক পর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই নেজামুদ্দিন ও সালেক নামে 2 জনের মৃত্যু হয়। তবে স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। দলীয় পদপদবি না থাকলেও নিহত 2 জনই জামাতের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন তারা। 2 জনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা। কাঞ্চনা নেজাম বললো তো সবাই চিনে, ওনাকে এখানে পর্যন্ত চিনে, তাহলে কেমনে ডাকাত বলে ওনাকে মারছে? এরকম একটা কেমন হতে পারে? আমার মেয়ে আমার দেশ সময় ফোন করছে, কোথায় গেছে, খুলনানে গেছে, হয়তো আমার বলে গেছে 1:30 বিচার আছে, বিচারে যাবে। বিচারে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটছে। এরা পরিকল্পনা করে এর বিচারে নিয়ে ঘটনাটা ঘটেছে। আমার ভাইয়ের ছবি দেখেন, আমার ভাই দাঁড়ে টুপওয়ালা মানুষ, উনি একজন জামাতের কর্মী, উনি একজন জামাতের ওখান। উনি একটা ছাত্র লোক। এখানে সিটাঙ্গির যতগুলো আন্দোলন হচ্ছে, ছাত্র আন্দোলন 5 আগস্টের পর সবগুলো আন্দোলনের মধ্যে জড়িত। যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে এবং সর্বোচ্চ শাস্তি পাশের ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করছি। তাদেরকে সুনির্দিষ্ট বিচারে আনে তাদের ফাঁসি দাবি করছি। ঘটনার সময় গুলিবিদ্ধ 5 জনকে সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওখানে কি সমস্যা দেখতে গেছে, ওখানে গুলি গেছে, মানে সিটা গুলি বলতেছে, মানে এলোপাতারি গুলি করতেছে। সম্পূর্ণ মাইকে বলে দিয়েছে, তারপর সবাই সতর্কভাবে হয়ে গেছে। তারপর ওরা বাঁচার জন্য যেভাবে পারছে এলোপাতারি গুলি করে এখান থেকে পালিয়ে যায়। 12টা সিঙ্গি নিয়ে আসছে ওনারা, সবার মুখোশ পরা, হাতে অস্ত্র। 9-10টা চেঞ্জি করে লোক এসেছিল। তো এই সন্দেহজনক মেঘে, মসজিদের মেঘে এই এলাও দিচ্ছে যে ডাকাত ঢুকছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও 6টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার। পুরো ঘটনা তো বেশ কয়েকটা ভাগে বিভক্ত মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে যারা মারা গিয়েছে তাদের সাথে অস্ত্র আমরা পেয়েছি। আমরা দেখি বিষয়টা আরও তদন্ত করি, দেখে শুনে বুঝে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রকৃত ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ ও প্রশাসন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
অটোরিকশায় ধাক্কা লাগাকে কেন্দ্র করে হবিগঞ্জের লাখায়ে তুলকালাম ঘটেছে। গতকাল এক দফা মারামারির পর আজ আবারও সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। আহত হয়েছেন শতাধিক মানুষ। মারামারি থামলেও এলাকার পরিস্থিতি এখনও থমথমে। হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রাম, পুরো গ্রামই যেন রণক্ষেত্র। সকাল সকাল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুটি গ্রামের হাজারো মানুষ। স্থানীয়রা জানায়, সোমবার বুল্লাবাজার থেকে সিংহগ্রামে যাচ্ছিলেন দায়রল এলাকার বাসিন্দা অটোরিকশা চালক আলামিন। পথে মাইঝাটি এলাকায় তৌহিদ মিয়ার গায়ে অটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষও হয়। পরে বিষয়টি মীমাংসা হয়। তবে মঙ্গলবার সকালে এ নিয়ে আবারও ছড়ায় উত্তেজনা। দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে ঘণ্টাব্যাপী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক আছে, পুলিশ মোতায়েন আছে। কোনো আটক বা মামলা না, মামলা আটক নাই। দুপক্ষের সংঘর্ষে আহত হন শতাধিক মানুষ। চিকিৎসার জন্য তাদেরকে নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। জাহিদ হাসান, যমুনা নিউজ। চাইলেই বউ ছেলে মেয়ে পর্ষদে বসানো যাবে না। ব্যাংকের পরিচালক হতে হলে যোগ্যতা থাকতে হবে। এজন্য নীতিমালা করা হচ্ছে। সকালে ব্যাংকিং উত্তরণে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, সংকটে পড়া ব্যাংকিং উত্তরণে কাজ চলছে। মূলধন ঘাটতি পূরণে কিছুটা সময় লাগবে। সুদের হার বৃদ্ধির পরও ব্যাংকের আমানত না বাড়ায় হতাশা প্রকাশ করেন গভর্নর। ঋণের নামে গেল ১.৫ দশকে লুট হয়েছে ব্যাংকিং খাত। নামে বেনামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। যাদের ব্যাংক হিসাব খোলার যোগ্যতা নেই তাদের নামেও শত শত কোটি টাকার ঋণ মঞ্জুর হয়েছে। এর জন্য ব্যাংকারদেরও দায় আছে বলে মন্তব্য করেন বক্তারা, যদিও ব্যাংকাররা তা মানতে নারাজ। যারা নাকি ১০০ টাকা নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো সামর্থ্য নাই, সেই ধরনের লোকদেরকে দিয়ে কিন্তু ১০০, ১৫০, ২০০, ৩০০ কোটি টাকার বিনিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেটা কারা করেছে? আমরা করেছি, আমরা ব্যাংকাররা করেছি। আপনি বলেছেন যে এটা ব্যাংকাররা করেছে, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি বিনয়ের সাথে। এটা বোর্ড অফ ডিরেক্টরসরা করেছে। আমাদের ব্যাংকাররা চাইলে চাকরি ছাড়তে পারত, রিকশা চালাতে পারত। কিন্তু একজন লোক বলল যে আসাদগঞ্জের একটা বিশেষ ভবনে এই ১০ জন লোকের নামে ৩,০০০ কোটি টাকা দিয়ে আসেন। এটা ব্যাংকার হিসেবে যদি বলেন। সেমিনারে ব্যাংকের প্রধান নির্বাহীরা বলেন, আগে খেলাপি কম দেখানো হলেও এখন আর সেটি হচ্ছে না, যে কারণে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক নীতিমালা বাস্তবায়নের উপর জোর দেন তারা। আর সিপিডির নির্বাহী পরিচালকের পরামর্শ, ব্যাংক ব্যবস্থাপনায় পরিবারতন্ত্রের অবসান দরকার। নন পারফর্মিং লোন দেখছি, এটা কেন দেখছি? বিকজ অফ দ্য ফ্যাক্ট অনেক কিছু আমাদের হয়তো আন্ডার দ্য কার্পেট ছিল, যেগুলো আমরা বের হয়নি, এখন বেরিয়ে আসছে। টু মাচ অফ শিথিলতা টুয়ার্ডস দি recognition of NPL. It is time we really implemented the international regulations. ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট বারবার যে পরিবর্তন হচ্ছে ওই পরিবারতন্ত্র করার জন্য, এটা কিন্তু কার আন্ডারে? আন্ডার দ্য ওয়াচ অফ বাংলাদেশ ব্যাংক হয়েছে। তো সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে শক্তিশালী অবস্থান সেটা পুনরুদ্ধার। বিষয়টির সাথে একমত পোষণ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, যে কাউকে ব্যাংকে পরিচালক করা যাবে না, এজন্য নীতিমালা হচ্ছে। কি খোলে ডাইরেক্টর হতে হয়, সেই গুণাবলীটাকে আমাদের নিয়ে আসতে হবে। সে যদি ওনার হয়ে যোগ্য হয় হবে, ওনার হয়ে যদি যোগ্য না হয় হবে না। আমরা চাই না হাউস ওয়াইফকে বসিয়ে দিচ্ছে, মেয়েকে বসিয়ে দিচ্ছে, অমুককে বসিয়ে দিচ্ছে উইদাউট দ্য প্রপার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ, কোনো কিছু ছাড়া এগুলো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যেন না হয়। মূল্যস্ফীতি না কমলে নীতি সুধার কমানো হবে না বলে জানিয়েছেন গভর্নর। কারো চাপে বিনিময় হারে পরিবর্তন না করার কথাও বলেন তিনি। জানান, আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে প্রযুক্তি নির্ভর লেনদেনে গুরুত্ব দেয়া হচ্ছে। আরেকটা রেগুলেশন আমরা করতে যাচ্ছি। Agent banking, 50% of the agents shall be women. We want to have the women participation. They have the access to the bedroom, কিচেনে যে ঢুকে ওখানে যে নাম লিখিয়ে নিয়ে আসবে। আপনারা এটা এখন থেকে কার্যকর করা শুরু করে দেন, আমরা সার্কুলার খুব তাড়াতাড়ি ইস্যু করে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রমজানের তৃতীয় দিনে জমজমাট রাজধানীর ইফতার বাজারগুলো। এলিফ্যান্ট রোডে জনপ্রিয় কয়েকটি রেস্টুরেন্ট ছাড়াও বিভিন্ন স্থানে ফুড কার্টে করে নানা পদের মুখরোচক খাবারের আয়োজন নিয়ে হাজির ব্যবসায়ীরা। তারা বলছেন, ক্রেতাদের কথা মাথায় রেখে গেল বছরের মূল্যেই বিক্রি করছেন ইফতার আইটেম।
রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বিভিন্ন রেস্টুরেন্ট আর খাবারের দোকান সেজেছে ইফতারের বাহারি আয়োজনে। এখানকার বড় রেস্টুরেন্টগুলোতে ইফতার আইটেমে ভরপুর, এক একটার এক এক নাম। ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি ছাড়াও এখানে আছে খাসির গ্রিল, খাসির চাপ, খাসির লেগ কাবাব, লেগ রোস্ট, চিকেন চিলি, চিকেন রোস্ট, ব্রেন মশলা সহ নানা পদের মেইন ডিশ। আর খাসির হালিম তো সবার প্রিয়। হালিম টেস্ট করার জন্য এসেছি, যদিও ফার্স্ট টাইম। এই বছরটা কেমন এখনো জানি না, বাট এক্সপেকটেশনস আর হাই। ক্রেতার যারা আসে সবাই প্রতিবারই নেয়। স্পেশাল হালিম আমাদের বছরে একবার তৈরি হয়, রোজার মাসে শুধু। কিমা পরোটা সহ বিভিন্ন ধরনের পরোটা, চিকেন শাসলিক, ডিম চাপ ছাড়াও রাখা হয়েছে কাবাব কর্নার, যেখানে চিকেন, বিফ ও মাটনের বিভিন্ন পদের ও স্বাদের কাবাব আইটেম পাওয়া যায়। জাল পরোটার আইটেমটা, জালি কাবাব, শাসলিক, তারপরে চিকেন উইংস, কিমা সমোসা, এগুলো মোটামুটি সেল হচ্ছে ভালো। চিকেন রোল, শর্মা আবার এগুলো কিনলাম, জি ভালোই। এখানে চপটা নিলাম আর জিলাপি, তো আরও কিছু আইটেম নিব পরে, নান আর যেগুলো কাবাব টাবাব, এগুলো গরম থাকে না, ইফতারি যখন অনেক সময় আছে, পরে এসে আরেকবার নিয়ে যাবো আর কি। দেশের সার্বিক পরিস্থিতি ও সাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনায় কোনো আইটেমের দাম বাড়ানো হয়নি, আর দাম নিয়ে এখানকার ক্রেতাদেরও তেমন অভিযোগ নেই। বিকাল ঘনিয়ে এলেই ক্রেতারা আসতে শুরু করেন এসব ইফতার বাজারে। লেগ রোস্টটাই ভালো লাগে, আর এমনি স্টোরের সব আইটেমই ভালো, যদি একটু খরচটা একটু যদি কম হতো। চিকেন, খাসি, বিভিন্ন লেগ আইটেম ভালো পাওয়া যায়, ওগুলো আমরা দেখি। আসলে এগুলো বাসায় সবসময় করা যায় না। তারপরে হালিম তো আছেই, তারপরে আপনার এখানকার ইফতারি একটু মানটা ভালো। গ্রিল চিকেন বেশি চলে, বিফ কাবাব বেশি চলে, রেশমি কাবাব বেশি চলে, চিকেন তাওয়া ঝাল ফ্রাই, গ্রেভি। ইফতারের একটা দিক নির্দেশনা দিয়ে দে, এই ইফতারগুলো করবা, এবং আমরা মান বজায়া ইনশাল্লাহ সেভাবে করতে চাই। বিক্রেতারা আশা করছেন সামনের দিনগুলোতে আরও জমে উঠবে ইফতার বাজার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশের ফ্যাশন হাউসগুলো ট্রেন্ডের বিষয়টি মাথায় রেখেই সাজিয়েছে ঈদ কালেকশন। ঝলমলে পোশাকে সবার মাঝে নিজেকে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহটা থাকে বেশি। এবারের ঈদকে সামনে রেখে রমজানের প্রথম থেকে জমে উঠেছে কেনাকাটা। ছেলেদের পোশাকে ওয়েস্টার্ন ধারা প্রাধান্য পেয়েছে, তবে এথনিক বা মোঘল আমলের স্টাইলিশ পোশাকও রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। ঈদ মানেই নতুন জামা কেনার ধুম, আর তা হতে হবে ট্রেন্ডি ফ্যাশনের। এবার ঈদের ছেলেদের পোশাকে এগিয়ে আছে ওয়েস্টার্ন এবং এথনিক পোশাক। ফ্যাশন প্রেমীদের জন্য পোশাকের নকশা আনা হয়েছে একটু রাজকীয় ঢং। দোকানিরা বলছেন প্রতিটা কালেকশনেই ফেব্রিক সিলেক্ট করার সময় সবার আগে মাথায় থাকে কাস্টমারের লুক এবং কমফোর্টের বিষয়টি। ভাবতে হয় আর্থিক দিকটি নিয়েও। এগুলো আমরা কপিটা নিয়ে আসি, কপিটার হচ্ছে 1:1 গ্রেড কপি বলি এগুলোকে আমরা, যেগুলো হচ্ছে মানে খুবই রিজনেবল প্রাইসে আমরা চেষ্টা করি দেওয়ার, একদম অরিজিনালের মতন হুবহু কোয়ালিটি নিয়ে আসতে চেষ্টা করি। পাঞ্জাবির সাথে পরার জন্য স্যান্ডেল দেখি, স্যান্ডেল শু টাইপের কিনবো, হয়তো দেখা যাক, এখনো আসলে সিদ্ধান্তভাবে নেই। আমাদের পাঞ্জাবিটা দুই ক্যাটাগরিতে হয়, একটা গ্লিটার গ্লাস যেটা আমি বললাম যে প্রিমিয়াম সেগমেন্টের যেটা, আর একটা হচ্ছে রয়্যাল ডেলিকেসি। রয়্যাল ডেলিকেসিটা হয়ে থাকে যে আপনি নর্মালি ইউজ করবেন, কিন্তু এটা হয়ে থাকে হচ্ছে অনেক কমফোর্টেবল এবং সব জায়গায় পরে যাওয়ার মতো পাঞ্জাবিটা। আর নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা না হলে যেন পুরো সাজটা অসম্পূর্ণই থেকে যায়। আর এবারও নিত্য নতুন ডিজাইনের জুতার পসরা বসেছে নামি দামি সব ব্র্যান্ডের শোরুমে। পাঞ্জাবির সঙ্গে পরার জন্য বরাবরই কলাপুরি ও নাগরা পছন্দের তালিকায়, তবে এখন লোফার ও স্নিকারও পরেন অনেকে। ছেলেদের ফ্যাশনে প্রাধান্য পেয়েছে হাতঘড়িও। স্ন্যাকার জাতীয় জুতা এবং এই আপনার একটু বড় ওভার সাইজ এরকম আর কি পোশাকের সাথে মানানসই আর কি। বিভিন্ন ধরনের পাঞ্জাবি ঘুরে ঘুরে দেখলাম, যেহেতু কেবল রোজার শুরু, পাঞ্জাবিটাই দেখা হয়েছে। আর সেই সাথে জুতা, জিন্স, বা এবার যেহেতু গরমের মধ্যে ঈদটা পড়ছে, সো এই গরমের মাথায় রেখেই হচ্ছে জিনিসগুলো কেনাকাটার চিন্তা ভাবনা করতেছি। বৈচিত্র্যময় রং নির্বাচন করার পাশাপাশি ট্রেন্ডি সব মোটিভে ঈদের ফ্যাশন কালেকশন সাজিয়েছে বিভিন্ন ব্র্যান্ড ও ফ্যাশন হাউসগুলো। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশে $29 মিলিয়ন মার্কিন অর্থায়নের অভিযোগ নিয়ে ওয়াশিংটনের সাথে ঢাকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের কথা জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের দুই ব্যক্তি নয় বরং মার্কিন একটি প্রতিষ্ঠান এই অর্থ পায়, যারা পরে গণতন্ত্র উন্নয়নে এদেশের কয়েকটি এনজিওর সাথে যৌথভাবে কাজ করে। এ সময় তিনি জানান, ট্রাম্পের বিবৃতি ভিত্তিহীন হওয়ায় এই ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার মতো বাড়াবাড়ি করতে চায় না ঢাকা। উপদেষ্টা বলেন, প্রক্রিয়া মেনে বৈধ চ্যানেলে এই অর্থ বাংলাদেশের কয়েকটি এনজিওতে আসে। এ সময় তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে কয়েকটি সমঝোতা চুক্তি হলেও কোনো কিছু চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ঢাকার আগ্রহের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। দেখেছি যে আসলে মার্কিন একটা প্রতিষ্ঠানকে টাকাটা দেওয়া হয়, মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে, হিউম্যান মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে। এমন কোনো দুই ব্যক্তি নাই যাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত। এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি। দুই ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না, কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি না। পার্লামেন্টে অধিবেশন চলাকালীন স্মোক গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুড়ে মারল বিরোধী দলের সদস্যরা। এমন ঘটনা ইউরোপের দেশ সার্বিয়ায়। মঙ্গলবার সার্বিয়ান পার্লামেন্টে কর্মপরিকল্পনা উত্থাপন করে প্রগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে বিরোধী দলীয় জোট। তুমুল হট্টগোল শুরু হয় পার্লামেন্ট ভবনে। এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় পরিস্থিতি। এ সময় পার্লামেন্টের ভেতরে স্মোক গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিরোধী দলের সদস্যরা। ধস্তাধস্তিতে আহত হয় 2 সংসদ সদস্য। 133 কোটি টাকা বিদেশে পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত। এর আগে সিআইডি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, ইমরান চোরাচালান, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে অর্জিত এই অর্থ থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাচার করেছেন। 133 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মানি লন্ডারিং এর মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে সিএমএম আদালতে হাজির করে সিআইডি। যদিও তার বিরুদ্ধে কোনো রিমান্ডের আবেদন করেনি সংস্থাটি। শুনানির পুরোটা সময় বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে আসামি ইমরানকে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের গরু, বাহাম জাতের গরু এবং বিভিন্ন ধরনের ছাগল এবং বিভিন্ন ধরনের গরু, বিশেষ করে নেপাল, ভুটান, বার্মা এবং আপনার আমেরিকান, থাইল্যান্ড, এইসব দেশের সে গরু চোরাচালানের মাধ্যমে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সে নিয়ে আসে। ইমরান হুসাইনকে মানি লন্ডারিংয়ে 4-2 এবং 4-4 মামলায় ওনাকে গ্রেপ্তার দেখিয়েছে। ওনারা প্রায় 60টি এলিগেশন নিয়ে আসছে ওনার বিরুদ্ধে। এই 60টি প্রত্যেকটা এলিগেশন, ইচ অ্যান্ড এভরি এলিগেশন ইজ ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড অ্যান্ড হি ওয়াজ নট ইনভলভ এনি কাইন্ডস অফ এলিগেশন। এর আগে সিআইডি সদর দপ্তরে ইমরানের গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। জানায়, প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করেছেন ইমরান। বিদেশে পাচার করেছেন 133 কোটি টাকা, যার মধ্যে 86 কোটি টাকা পাচার হয়েছে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানির নামে। এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।